হলে সত্যিই কি কিছু হয়? অনেকের মুখেই আমরা শুনে থাকি যে কোনো বাড়িতে হয়তো কেউ বেশি দিন থাকতে পারে না, অথবা কোনো দোকান দেখা যায় কিছুদিন পর পর মালিকানা বদল হচ্ছে। আমরা সাধারণ ভাষায় বলি অপয়া বাড়ি, অপয়া দোকান ইত্যাদি বিভিন্ন উক্তি আমরা শুনে থাকি। তো আজ এমনই একটি ঘটনা তোমাদের শোনাবো। ঘটনা যাওয়ার আগে বলে রাখি, তোমাদের জানা কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা যদি থাকে তোমরা আমাদেরকে লিখে পাঠাতে পারো আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। তোমাদের গল্প বা ঘটনা অবশ্যই আমরা আমাদের চ্যানেলে পড়ে শোনাবো। আর যারা আতঙ্ককে নতুন শুনছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো শ্রোতাদেরকে বলি, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে যেন ভুলো না। তো বেশি কথা না বলে চলে আসি ঘটনায়। ঘটনাটি বেশ পুরনো। যিনি আমাকে ঘটনাটি বলেছেন এটি তাদের এক প্রতিবেশীর ঘটনা। বিশেষ কারণে সেই ব্যক্তির নামটি উজ্জ্ব রাখলাম। তো সরাসরি চলে আসি ঘটনায়। ভাস্কর ছোট থেকেই বাবা, মা ও দুই বোনের সাথে রাজস্থানে থাকত। ভাস্করের বাবা রাজস্থানে একটি প্রাইভেট জব করতেন। একটি অ্যাক্সিডেন্টে ওনার মৃত্যু হলে ছেলে ও দুই মেয়েকে নিয়ে ভাস্করের মা আতান্তরে পড়েন। এখন উনি যাবেন কোথায়? ভাস্করদের পৈতৃক বাড়ি যেটা আছে সেটা একটি গ্রামে, তবে বাড়িটিতে নাকি বাস্তু দোষ আছে, তাই সেখানে কেউ থাকতেই পারেন না। গ্রামের শেষ মাথায় বাড়ি। বাড়ির পাশে বেশ কয়েকটি ওনাদের পুকুর আছে। বাড়ির পিছনে আছে একটি মাঝারি সাইজের বাগান। ভাস্করের মা ঠিক করলেন গ্রামে এসেই সন্তানদের নিয়ে থাকবেন। ওনাদের পুকুরের মাছ, চাষযোগ্য জমিগুলো বেশ কিছু আছে। ধান, সবজি ইত্যাদি চাষ করে বেশ দিন গুজরান হয়ে যাবে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। একা মহিলা এত দিক রক্ষা করতে পারবেন তো? তাই ভাস্করের মা ওনার ছোট ভাইকে ডেকে নেন ওনাদের সঙ্গে এসে থাকতে। ছোট ভাই ও তার স্ত্রী এসে ওনাদের সাথে বসত শুরু করেন। প্রথম কয়েক সপ্তাহ বেশ নির্বিঘ্নে কেটে গেল। একদিন সন্ধ্যাবেলা একটা বাচ্চার কান্নার শব্দ শোনা গেল। প্রথমে ওরা ভেবেছিল দূরে বাড়িগুলোর কোনো বাচ্চা বোধহয় কাঁদছে, কিন্তু কিছুক্ষণ খেয়াল রাখতে বোঝা গেল কান্নার স্বরটা যেন তাদের বাড়ির চারপাশে ঘুরছে। অর্থাৎ কোনো বাচ্চা কাঁদতে কাঁদতে বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। ভাস্করের মামা আলো নিয়ে বাড়ির চারপাশ ঘুরে এলেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। মনে একটা খটকা বাসা বাঁধল। এর কিছুদিন পর ভাস্কর একদিন সন্ধ্যাবেলা খেলার পর পুকুরে হাত পা ধুতে গেছে। দেখলো সাদা কাপড়ে ঘোমটা দিয়ে কে যেন ঘাটে বসে আছে। ভাস্কর ভেবেছে গ্রামের কোনো ঠাকুমা হয়তো ঘাটে এসেছেন। তাই ভাস্কর তাকে বলল, ও ঠাকুমা, একটু সাইড দিন না, হাত পা ধোবো। এটা বলায় হঠাৎ ওই মহিলা ভাস্করের চোখের সামনে যেন মিলিয়ে গেলেন। ভাস্কর প্রচণ্ড ভয়ে খুব জোরে চিৎকার করতে করতে বাড়ির দিকে ছুট দিল। ওই মুহূর্তে বাড়ির লোক ওকে সান্ত্বনা দিল যে ও হয়তো ভুল দেখেছে, ওসব কিছু না। কিন্তু বড়রা প্রত্যেকেই মনে মনে বুঝতে পারছিলেন যে কিছু সমস্যা অবশ্যই শুরু হয়ে গেছে। ওই জন্যই বোধহয় এই ভিটেতে কোনো মানুষ বসবাস করতে পারে না। কিন্তু অত্যন্ত নিরুপায় না হলে ওরাও তো এখানে এসে বসবাস শুরু করতেন না। এরপর যত দিন যেতে লাগলো বাড়ির পরিবেশ যেন ততই ভারী হয়ে উঠছিল। দিন হোক কি রাত, সারাক্ষণ সবারই কেমন যেন গা ছমছম করে। বাড়ির বাচ্চাগুলো বিশ্রী রকম আঘাত পায়, নয়তো অসুস্থ হয়। এমন যখন চলছে, একদিন ভাস্করের মামিমা রাতে দুঃস্বপ্ন দেখলেন। কেউ যেন ওদের সাবধান করছে, বা বলা ভালো সতর্ক করছে যে ওরা যদি প্রাণে বাঁচতে চায় এখান থেকে যেন চলে যায়। পরদিন যখন মামি ওই কথাগুলো সবাইকে বললেন, ভাস্করের মা খুবই চিন্তিত হলেন।
কিন্তু মামা বললেন, আমরা সবাই সারাদিন আতঙ্কিত হয়ে থাকি, তার জন্য এই সমস্ত স্বপ্ন দেখেছ, ওসব কিছু না। কিন্তু এই সতর্কবার্তা অবহেলা করার পরিণতি ওনারা হাড়ে হাড়ে টের পেলেন 2 দিন পর অমাবস্যার রাতে। রাত তখন খুব বেশি না, 10টা-11টা হবে। বাড়ির বাচ্চাগুলো সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। ভাস্করের মা, মামা ও মামি সবাই খেতে বসেছেন। এমন সময় হঠাৎ বিকট হাসির শব্দ শোনা গেল ঠিক ওদের ঘরের পিছনে। অদ্ভুতভাবে কেউ যেন অট্টহাসি করে উঠছে। মামিমা বললেন, তাড়াতাড়ি খেয়ে সবাই উঠে পড়ো, পরিস্থিতি ভালো নয়, বাচ্চাগুলো ঘরে একা আছে। কিন্তু সে রাতে আর তাদের খাওয়া হলো না, কারণ এই বিকট হাসি থামার কিছুক্ষণ পর থেকেই শুরু হলো বিকট এক শব্দ, ঠিক ওদের ঘরের দেয়ালের একেবারে পেছনে। কেউ যেন কড়মড় করে কাঁচা হাড় মাংস চিবিয়ে খাচ্ছে। অসহ্য সেই কড়মড় শব্দ এক নাগাড়ে চলতে থাকলো। বাঘ সিংহ যেমন জীবন্ত পশুদের শিকার করে উদরপূর্তি করে, একদম সেরকম আওয়াজ। কিন্তু এখানে তো বাঘ সিংহ জাতীয় কোনো পশুর বংশই নেই। শব্দটি চলতে লাগলো প্রায় আধ ঘন্টারও বেশি। প্রথম ওনারা ভাবলেন শিয়ালও তো হতে পারে, হয়তো কোনো ছোট পশু পাখিকে ধরে নিয়ে এসে এভাবে খাচ্ছে। কিন্তু ভয়টা কারোর মন থেকেই গেল না। ওনারা খাবার ফেলে বাচ্চাদের ঘরে ওদের আগলে বসে রইলেন। সবাই শুধু অপেক্ষা করতে লাগলেন কখন সকাল হয়। সকাল হলেই আসল সত্যটা জানা যাবে। সকালও হলো। সবাই বাড়ির পিছনে গিয়ে খুঁজতে লাগলেন যে গত রাতে যে হাড় মাংস চিবানো শব্দ তারা শুনেছেন তার কোনো চিহ্ন নিশ্চয়ই ওনারা দেখতে পাবেন। কিন্তু অবিশ্বাস্যভাবে এক ফোঁটা রক্তের ছাপও কোথাও পড়ে নেই। তবে কালকে ওনারা কিসের শব্দ পেলেন? এত বিকট শব্দ, অথচ তার কোনো প্রমাণ নেই, কোনো চিহ্ন নেই। এটা কি করে সম্ভব? তাহলে কি সবটাই তাদেরকে সাবধান করা হলো যে এখান থেকে চলে না গেলে এরকম অন্য কোনো ঘটনা আরও ঘটবে? তবে এরপর ভাস্করের মা সিদ্ধান্ত নিলেন যে তিনি এখানে আর থাকবেন না। যত শীঘ্র সম্ভব এই সম্পত্তি বিক্রি করে অন্যত্র চলে যাবেন। যেমন ভাবা তেমনই কাজ। তবে চাষের জমি, পুকুর সব বিক্রি হলেও ওই অভিশপ্ত ভিটে কেউ কিনতে রাজি হলো না। ওনার নিরুপায় হয়ে চলে গেলেন অন্যত্র। আর আজও অলৌকিকতার সাক্ষী বহন করে ওই ভিটে নিঝুম নির্জন হয়ে পড়ে আছে। সেখানে কোনো জীবিত মানুষের বসবাস করার অনুমতি নেই। তো এই ছিল আজকে ঘটনা। তোমাদের যদি ঘটনাটি ভালো লেগে থাকে তো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলো না। আবার খুব শীঘ্রই আতঙ্কের অন্য কোনো এপিসোড নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আতঙ্ককে সঙ্গে রেখো। আজ চলি, টাটা।